শুরুতেই যাচ্ছি কুড়িগ্রামে। রাজু মোস্তাফিজ, শুভ সকাল। কুড়িগ্রামে পানির কি অবস্থা এখন, সেখানকার খবর জানাবেন। ধন্যবাদ তিথি, শুভ সকাল আপনাকেও। আমি এই মুহূর্তে ধরলা নদীর পাড়ে রয়েছি। কুড়িগ্রামে রয়েছে 16টি নদ নদী। এই 16টি নদ নদীর মধ্যে ধরলা, তিস্তা সহ ব্রহ্মপুত্রের নদ নদী বিপদসীমার উপরে রয়েছে। ধরলা নদীর পানি আজকে এই মুহূর্তে প্রায় বিপদসীমার সমান সমান। তবে ব্রহ্মপুত্র নুনখাওয়া পয়েন্টে পানি 61 সেন্টিমিটার এবং চিলমারি পয়েন্টে 59 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যেহেতু নদ নদী অববাহিকা এই অঞ্চলের মানুষজন প্রায় সবগুলি নদীর পানি বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা বৃষ্টি আর উজানির যে ঢল, এই ঢলের কারণে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আপনাকে বলে রাখি, কুড়িগ্রামের এই বন্যাতে প্রায় 30,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে, অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। যেহেতু পানি এখন নিম্ন অঞ্চল সহ ঘরবাড়িগুলোতে পানি উঠেছে, গ্রামীণ জনপথের যে সড়ক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। মানুষজন এখন ভেলা এবং নৌকার মধ্যে চলাচল করছে। আজ 7 দিন থেকে টানা বৃষ্টি এবং পানি ওঠার কারণে মানুষজন তাদের অনেকেই ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে এবং যে দুর্গম চরগুলো আছে ওইসব চরগুলোর এলাকায় মানুষজন তাদের ঘরের মাচার মধ্যে তারা আশ্রয় নিয়েছে। এখানেই তারা রাত কাটাচ্ছে এবং এখানে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করছে। চরম এক দুর্গতির মধ্যে পড়েছে এইসব বন্যা কবলিত মানুষরা। আপনাকে আরেকটি জিনিস বলে রাখি, এই বন্যা কবলিত মানুষরা আসলে কুড়িগ্রাম জেলায় রয়েছে 405টি দ্বীপচর। এই দ্বীপচরে প্রায় 6 থেকে 7 লক্ষ মানুষ বাস করে এবং এইসব মানুষ প্রায় সকলেই শ্রমজীবীর উপর, পুরোপুরি শ্রমের উপর নির্ভরশীল। যেহেতু টানা বৃষ্টি আর পানির কারণে এইসব মানুষ কাজে যেতে পারছে না। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। যে কারণে তাদের দুর্ভোগটা চরমে পড়ছে এবং আমি অনেক পরিবারের কাছে শুনেছি তারা কিছুটা আর্থিক সংকটেও পড়েছে, যেহেতু খাবার কষ্টে পড়েছে, যেহেতু তাদের এখন কাজ নেই। আমি কুড়িগ্রামের পাঁচগাছি, যাত্রাপুর, নুনখাওয়া সহ বিভিন্ন এলাকায় ঘুরে বেরিয়েছি। আমি দেখেছি মানুষের দুর্ভোগ। মানুষজন আসলে যে অবস্থাতেই তৈরি হচ্ছে, বিশেষ করে মানুষের পাশাপাশি যে তাদের গরু ছাগলগুলো রয়েছে, এগুলো যে খাবার সংকটও পড়েছে। তারা বলছে যে এভাবে যদি আরো কিছুদিন থাকে তাহলে তাদের দুর্ভোগটা আরো চরমে উঠবে এবং তারা প্রশাসনের কাছে বলছে যে তাদের বিশেষ করে খাদ্য নেওয়া হয়েছে করলে তারা কিছুটা স্বস্তিতে থাকবে। আমি জেলা প্রশাসক মোহাম্মদ সাইদ আরিফের সাথে কথা বলেছি। উনি আমাকে বলেছেন যে তাদের কাছে প্রচুর খাদ্য, জরুরি খাদ্য এবং টাকা পয়সা মজুত রয়েছে। তিনি বলেছেন ইতিমধ্যেই তিনি 1000 পরিবারকে 10 কেজি করে চাল বিভিন্ন এলাকায় বিতরণ করেছেন এবং তিনি আরও বলেছেন যে তাদের কাছে তিনি প্রায় 144 মেট্রিক টন যে চাল ছিল ইতিমধ্যেই 9টি উপজেলায় বিভিন্ন বন্যা কবলিত মানুষদের কাছে বিতরণ করেছে এবং তাদের কাছে প্রায় 35 লাখ টাকার মতো রয়েছে, যে টাকাগুলো তারা পর্যায়ক্রমে বরাদ্দ করছেন। এবং তিনি আমাকে আরও বলেছেন যে এই যে বন্যা যত ভয়াবহতা বাড়বে এবং প্রাণের কোনো সমস্যা হবে না এবং কোনো একজন মানুষও যেন না খেয়ে থাকে, এই ব্যবস্থাটি উনি করেছেন। এবং অনেক ধন্যবাদ রাজু মোস্তাফিজ, সঙ্গেই থাকবেন নিশ্চয়ই। পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার কাছ থেকে সেখানকার আরো খবর জানবো। সাকিব আহমেদ মিঠু সিলেট থেকে যুক্ত আছেন। শুভ সকাল সাকিব আহমেদ মিঠু, সিলেটের পরিস্থিতি, বন্যা পরিস্থিতির খবর জানাবেন। গতকাল যেমন আমরা সবশেষ যে খবর পেয়েছিলাম যে সুনামগঞ্জে সুরমা নদীর পানি সেটি কিছুটা কমেছে, আজকে কি অবস্থা? ধন্যবাদ আপনাকে। শুভ সকাল। একটা স্বস্তির বিষয় হচ্ছে যে আজকে সকাল থেকে সিলেটে বৃষ্টি দেখা যায়নি, তবে দেখা যাচ্ছে যে দুপুরের পর থেকে আবার বৃষ্টি হতে পারে। তবে কিছুটা পানি বিভিন্ন নদী থেকে নামতে শুরু করেছে, যেমন কুশিয়ারা নদীর বিভিন্ন এলাকা পানি নামছে। তবে কুশিয়ারা নদী আমল থেকে কিন্তু এখনো বিপদসীমার অনেক উপরে পানি এবং আজকে সকালেও অনেক গ্রাম প্লাবিত হয়েছে। এবং এছাড়াও সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে সেখানেও কিন্তু এখনো বিপদসীমার উপরে পানি রয়েছে। নদীর পানি বলা যায় কয়েকটি পয়েন্টে এখনো বিপদসীমার উপরে পানি রয়েছে, তবে কিছুটা নামতে শুরু করেছে বলা যায়। আমরা যে সিলেট সিটি কর্পোরেশন সহ সদর উপজেলা এবং বাকি যে 12টি উপজেলা আছে সেই
উপজেলাগুলোতে প্রায় এখনো কিন্তু অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে আছে। কারণ আপনি জানেন যে প্রথম দফার বন্যার পরে যে দ্বিতীয় দফা বন্যা আসে, সেই বন্যার আসলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, যে মানুষের ঘরবাড়ি নষ্ট হয়েছে এবং পানি কিন্তু খুব ধীর গতিতে নামছিল, যার ফলে আসলে তারপরে আবার গত 3 দিন থেকে আবার বৃষ্টি পাহাড়ি ঝড়। আসলে আমরা তৃতীয় দফা বন্যা আসলে বলতেই পারছি না, কারণ হচ্ছে দ্বিতীয় দফা বন্যার যে রেস্ট সেটি এখনো যায়নি। কারণ হচ্ছে যে 13টি উপজেলা, বহু গ্রাম আসলে বন্যার পানিতে এখনো আছে এবং বহু গ্রাম আসলে এখন আসলে যে পাহাড়ি ঢল হয়েছে, নদীর পানির কারণে অনেকের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে, মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে আছেন। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে যে মানুষগুলো এখনো আশ্রয় কেন্দ্রে আছেন তাদেরকে খাবার সহযোগিতা দেওয়ার চেষ্টা চলছে এবং তাদের চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা চলছে। কারণ মানুষ দীর্ঘদিন থেকে একসাথে থাকছেন এবং ময়লা আবর্জনার মধ্যে আসলে পানিগুলো আসলে তারা অনেক ব্যবহার করেছে, যার ফলে অনেকের মধ্যে রোগ বালাই ছড়ানোর সম্ভাবনা থাকে, যার কারণে তারা ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন করেছে। এছাড়া আপনাকে জানিয়ে রাখি আসলে যে পাহাড়ি জলটা আসে সেটা হচ্ছে প্রথমেই আসলে যে সীমান্তবর্তী যে 3টি উপজেলা আছে, 3টি নয় 4টি উপজেলা আছে, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, কানাইঘাট, এইসব এলাকা আসলে প্রথমেই যে পানিটা প্রবেশ করে সেটি আসলে নামতে একটু সময় লাগে, কারণ হচ্ছে সেটি একদমই ভারতের কাছাকাছি জায়গায়। একটা জিনিস জানিয়ে রাখি, সিলেটের বেশ কয়েকটি গ্রামে আমি এখন অনেক অভাবত হচ্ছে আসলে যে সীমিত পর্যায়ে যে তারা ত্রাণ সহযোগিতা পেয়েছিলেন সেটিও আসলে ফুরিয়ে গেছে। এখন তারা আসলে আশা করছেন তাদের বিরুদ্ধে যদি এখন একটি বড় ধরনের সহযোগিতা করা হয় তাহলে যে বন্যার সময় যে সংকটের মধ্যে তারা রয়েছেন সেটি হয়তো বা আপাতত সামাল দেওয়া সম্ভব হবে। অনেক ধন্যবাদ সাকিব আহমেদ মিঠু, আমাদের সাথে আমাদের সহকর্মীরা সিলেট এবং কুড়িগ্রাম থেকে যুক্ত হয়ে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন। একটা বিরতিতে যাব, তবে এর আগে বন্যা পরিস্থিতি নিয়েই কথা বলতে চাই। আবহাওয়াবিদ রয়েছেন আমাদের সাথে ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। শুভ সকাল, আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১ সকালের আজকের আয়োজনে। জি, আমরা সিলেটে যে মাত্রই আমাদের সহকর্মীর সাথে কথা বলছিলাম সাকিব আহমেদ মিঠুর সাথে, তিনি বলছিলেন যে দুপুর থেকে সেখানে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সুরমা কুশিয়ারা পানি কিছুটা কমলেও একটু বৃষ্টির পূর্বাভাসের বিষয়টি জানাবেন। সেটি যদি আসলে বৃষ্টির পূর্বাভাস যদি থাকে সেক্ষেত্রে বেড়ে যাওয়ার সংখ্যা নিশ্চয়ই থাকবে। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনাকে শুভ সকাল। আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরেই সিলেটে বৃষ্টি হচ্ছে। সিলেট নয়, সারা বাংলাদেশেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এখন যে প্রতিবেদন দেখলাম যে বন্যা পরিস্থিতির সিলেটে কিছুটা উন্নতি হয়েছে, আমাদের আবহাওয়া অফিসের গাণিতিক মডেলের পূর্বাভাস হলো যে একটু আশার আলোই যে সিলেট এবং তার উজানের বৃষ্টিপাতের তীব্রতা আগামীকালের পরে একটু কমে যাবে। তবে যেহেতু পানি দ্বারা একদম সম্পৃক্ত মাটি এবং জলাধার পরিপূর্ণ, সুতরাং কম বৃষ্টি হলেও কিন্তু উজানের পানি বাংলাদেশে প্রবেশ করবে এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে সিলেট এবং পার্শ্ববর্তী এলাকায়। সেই কারণে সেই বৃষ্টিপাতটা কিন্তু যতটুকু পানি নেমে যাচ্ছে তা আবার পূরণ করার সম্ভাবনা রয়েছে। তবে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেট এবং পার্শ্ববর্তী এলাকায় খুবই কম। এবং আশঙ্কার বিষয় হলো যে এই বৃষ্টিপাতের যে ট্রেন্ড যে কোথায় বেশি হবে বাংলাদেশে, সেটা একটু উত্তর পশ্চিম দিকে এখন লোকেশন হয়ে বেশি দেখাচ্ছে গাণিতিক মডেলগুলো। যেমন রংপুর এবং তার উজানে এবং তিস্তা ক্যাচমেন্ট এরিয়ায় বৃষ্টিপাতের তীব্রতা ৬-৭ তারিখ বেশি হবে। এবং জি, যেহেতু এখন বর্ষা মৌসুম এবং উজানে যদি ভারী বৃষ্টি হয় বা টানা বৃষ্টি হয় তাহলে তো ভাটিতে এর একটা বড় ধরনের প্রভাব থাকে। এবং সিলেটের ক্ষেত্রেও আমরা যেটি দেখলাম যে মেঘালয়, আসাম ওদিকটায়ও দেখেছি অনেক বৃষ্টিপাত হয়েছে, এর পরবর্তীতে সিলেটে আবার হঠাৎ করে আকস্মিকভাবে পানি বেড়ে গেল। তো এই যে আপনি বলছেন উত্তর অঞ্চলে এখন বৃষ্টিপাত হওয়ার সামনের দিনে পূর্বাভাসে দেখছেন যে সম্ভাবনা বেশি, সেক্ষেত্রে ওই অঞ্চলে বন্যা পরিস্থিতিতে কি তাহলে তো একটা বড় প্রভাব থাকবে এই বৃষ্টির? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। দেখুন, ফ্লাড ফোরকাস্টিং সেন্টার কিন্তু অলরেডি বলেছে যে দ্বিতীয় দফা বন্যা
বা তৃতীয় দফা বন্যা শুরু হয়েছে, কিন্তু আসলে এটা শুরু থেকেই ছিল আর কি। এই যেমন 8ই জুন থেকে টানা সিলেটে বৃষ্টি হচ্ছে, শুধু 22শে জুন একদিন বৃষ্টিপাত ছিল না। এই যে টানা বৃষ্টিপাত, স্থানীয় বৃষ্টিপাত এবং আপার স্ট্রিমের বৃষ্টিপাতের ফলে এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং ব্যাপক এরিয়া আপনার প্লাবিত হয়েছে। শুধু সিলেট না, পার্শ্ববর্তী ময়মনসিংহ, শেরপুরেও পানি উঠেছে। এবং আপনারা জানেন যে প্রতিবেদনে আমরা দেখেছি, আপনারা বলেছেন যে সিলেটের ব্যাপক এরিয়া, বিশেষ করে বর্ডার অঞ্চলের উপজেলাগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ প্রথম পাহাড়ি ঢলটা কিন্তু উজানের বৃষ্টিটা গোয়াইনঘাট নামক উপজেলায় বেশি আসে এবং ওখানে অস্থায়ীভাবে না, প্রায় স্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হয়েছে। পাশাপাশি আপনাকে একটু না বললেই নয় যে আমাদের এখন যে প্রবণতা, যে বৃষ্টিপাতের তীব্রতা 7 তারিখ থেকেই কমে যাবে, এটা আশার আলো। কিন্তু তিস্তা ক্যাচমেন্ট এরিয়ায়, বিশেষ করে দিনাজপুর, পঞ্চগড় এইসব অঞ্চলের বৃষ্টিপাতের তীব্রতা স্থানীয়ভাবে বৃদ্ধি পাবে। পাশাপাশি তার উজানেও ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 5, 6, 7 তারিখে। সেই কারণে উত্তর পশ্চিমাঞ্চলের দিকে যে অস্থায়ী জলবদ্ধতা তা বৃদ্ধি পেতে পারে। তবে সিলেটের এবং তার পার্শ্ববর্তী এলাকার উজান এবং স্থানীয়ভাবে বৃষ্টিপাতের তীব্রতা আগামী 3 দিন একটু কম থাকবে। সেই কারণে এটা আশা করা যে বন্যার পানি যে নামা শুরু করেছে সেটা হয়তো আরো ত্বরান্বিত হবে। অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক, আবহাওয়াবিদ, আমাদের সাথে যুক্ত ছিলেন। আমরা কথা বলছিলাম আবহাওয়া পরিস্থিতি, বৃষ্টিপাতের যে পূর্বাভাস রয়েছে।